এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। রোজ সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা সাম্প্রতিককালের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর অবশ্যই আমাদের দর্শকদের নানান সমস্যার কথা আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। আজকে আমাদের বিষয় একটু অন্যরকম। সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং তারপর ফলাফলও প্রকাশ হয়েছে, আমরা সেটা দেখেছি। এরপর গিয়ে উচ্চ মাধ্যমিক স্তরের পর তারপরে গিয়ে পড়াশোনা বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে একটা উজ্জ্বল জায়গায় গিয়ে পৌঁছাবেন, এই বিষয় নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। তো সেই সমস্ত কিছু আলোচনা, শিক্ষার্থীদের জন্য কিছু টিপস, যেটা জরুরি টিপস বলা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আর আজকে আমার এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন অধ্যাপিকা ডক্টর শ্রীতমা মিশ্র। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের এক্সপ্রেস নিউজে এবং এক্সপ্রেস অনলাইনে। একেবারেই যেটা বলছিলাম, সদ্য শেষ হয়েছে এবং ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, আমরা সেটা জানি, এবং জেলা স্তরের ছেলেমেয়েরা খুব ভালো পরিমাণে ফলাফল করেছে, সেটাও দেখেছি। এরপরে গিয়ে কি হয়, উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে তারপর পড়াশোনাটা একটা জায়গায় আর তো মানে একটা গণ্ডির মধ্যে থাকে না। এখন বর্তমান পরিস্থিতিতে গিয়ে দেখি যে বিভিন্ন রকম স্ট্রিম হয়ে গেছে। সে জায়গায় গিয়ে কেউ কেউ প্রথাগত দিকে যায়, কেউ কেউ একটু বাইরে গিয়ে একটু প্রযুক্তিগত বা হাতে কলমে শিক্ষার বিষয় যেটা হয় সেদিকে এগোচ্ছে। তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার ক্ষেত্রে কি মনে হয় যে এখনকার ছেলে মেয়েদের বা এখনকার শিক্ষার্থীদের কাছে কোনটা বেশি প্রেফারেবল? এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডেন্টদের আমি যদি বলি, তাহলে যদি তিনটে আমি গ্রুপ ভাগ করে নিই, যে সায়েন্স, আর্টস, কমার্স। জেনারেলি 12-এর পরে 10-এর পরে স্টুডেন্টসরাই তিনটে স্ট্রিমকে বেছে নেয় এবং তারপর তারা নিজেদের কোর্সগুলোতে এক এক করে যেতে পারে। তো আমি প্রথমে সায়েন্সের কথায় আসি, যেহেতু সায়েন্সে স্টুডেন্টসদের যাওয়ার ক্রেজ বলো বা ইচ্ছা, ফ্যামিলি থেকে একটা প্রেশার বা ফ্যামিলির উইল সবসময় দেখেছি যে সায়েন্স নেওয়ার জন্য স্টুডেন্টদের থাকে। তো সায়েন্সটা 12-এ নেওয়ার জন্য আমি স্টুডেন্টদেরকে নিজে পার্সোনালি অ্যাজ আ টিচার, অ্যাজ আ প্রফেসর, আমি সবসময় স্টুডেন্টদের বলি তোমরা নাও 11-12-এ, কারণ সায়েন্স একটা এমন স্ট্রিম যেটাতে 11-12-এ পড়াশুনো করার পর না, গ্র্যাজুয়েশনে যখন সে ভর্তি হবে, সে সায়েন্সের যে কটা কোর্স রয়েছে যেগুলোর জন্য সে এলিজিবল হবে সেগুলোতে যেমন যেতে পারবে, তারপরে যে আর্টস এবং কমার্সের যে কোর্সগুলো রয়েছে সেগুলোতেও তার কিন্তু আসার একটা জায়গা খোলা থাকে। যেটা কিছু ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয়েছে যে আর্টস এবং কমার্স কি হয়, তারা সায়েন্সে আর যেতে পারে না। তো এই একটা বাধার জায়গা রয়েছে। যদিও আমাদের যে লাস্ট ইয়ার থেকে যে এনইপি বা নিউ এডুকেশন পলিসি এসেছে, তাতে এই বাধাটাকে বারবার অতিক্রম করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এবং তার সঙ্গে সাথ দিচ্ছে অবভিয়াসলি আমাদের যে রাজ্য সরকারগুলো রয়েছে সেগুলো। এনইপির মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে স্টুডেন্টকে একটা স্ট্রিমে আটকে দিয়ে তাকে রেস্ট্রিক্ট করে না দিয়ে যতটা সম্ভব তার জন্য বিভিন্ন ধরনের কোর্সের অপরচুনিটি খুলে দেওয়া। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, যে কেউ হয়তো জুলজি অনার্স করছে, একদম কমপ্লিটলি পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হঠাৎ তার হয়তো মনে হলো যে না, সে মিউজিকে একটা কোনো কোর্স করতে চায়, তো সে কিন্তু তারই কলেজের মধ্যে এমডি হিসেবে হোক, অন্যান্য সাবজেক্টের জেনারিক হিসেবে হোক, মাইনর হিসেবে হোক, সে সেই মিউজিকের কোর্সটা করে নিতে পারবে। তো এই একটা সুবিধা এনইপি আসার পর এসেছে, এবং সেইটা অনেকটাই এই রেস্ট্রিকশনের জায়গাটাকে আমরা বন্ধ করতে পেরেছি, বা জায়গাটা আরও ওপেন করে দিতে পেরেছি, খুলে দিতে পেরেছি। এছাড়াও যেটা
না, এছাড়া এবার এখন যে মুহূর্তে সায়েন্সের যে কোর্সগুলো ভীষণ রকম ইন্টারেস্টিং হয়ে পড়ছে, স্টুডেন্টরা যেতে চাইছে। দেখো, ডক্টরি বা এমবিবিএস বিডিএস এগুলো করা তো একটা ট্রেডিশনাল পেশা একেবারেই, এবং ডক্টরের কোনো বিকল্প নেই। যেই স্টুডেন্ট ডক্টর হতে চাইছে সে ডক্টর মানে এমবিবিএস করার জন্য পড়াশুনো করবে, নিট দেবে এবং সেটা বা জয়েন্ট দেবে। দেখে থাকি যে একটা লেন্দি প্রসেস, মানে নিটটা একবারই ক্র্যাক করছে না এবং বছরের পর বছর দিচ্ছে, এবং সেটার মধ্যে একটা মানে একদম জুড়ে থাকা যাকে বলে। যখন দেখি যে ওই একই ইয়ারে পাস করা অন্যান্য ছাত্রছাত্রীরা অন্য স্ট্রিমে গিয়ে অনেকটা হয়তো এগিয়ে গেছে নিজেদের পেশার দিকে, তখন দেখি এরা নিটের জন্যই পরিকল্পনা করছে। সেক্ষেত্রে কি সায়েন্সটা কি প্রেফারেবল, নাকি অন্য প্রযুক্তিগত বিদ্যা বা অন্য যে আমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলোকে প্রেফার করতে পারি? না, এবার আমি বলি, এখানে ডক্টর হওয়াটা একদিনের ব্যাপার তো নয়। এবার যে ধরো যার ইচ্ছা যে সে ডক্টর হবেই, তাকে ডক্টর হতেই হবে, এই অদম্য জেদটা ভীষণ দরকার। কারণ ডক্টর হওয়া মুখের কথা তো নয়, একজন মানুষের প্রাণ তার হাতে। তো আমার মনে হয় যে ডক্টর হতে চায় সে ওই একদম লেগে থাকুক। কারণ এটা শুধু নিট নয়, কিন্তু খেয়াল করে দেখবে ইউপিএসসি, WBCS যারা দেয় তারাও একবারে কেউই কোয়ালিফাই করতে পারে না, তাদেরকে লেগে থাকতে হয়। এবার যারা এই ধৈর্যটা ধরতে পারবে না তারা কি করবে? তাদেরও তো কিছু করতে হবে। অবভিয়াসলি তাদের জন্য একটা ভীষণ কমন কোর্স আছে, কিন্তু আমরা না এটাকে খুব মানে একটা সময় ছিল পেরেন্টসরা এটা নিয়ে পড়বি, এটা কেমন, কোর্সটার নাম আমি বলি, সেটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স। ভেটেরিনারি সায়েন্স ইন্ডিয়াতে এই মুহূর্তে ডক্টরস আর ভেরি স্কার্স, এবং একটা নতুন রিসার্চে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু পেট পেরেন্টের সংখ্যা ভীষণ বাড়ছে। ঠিক আছে, মানুষ বাড়িতে পেটস রাখছে, তো যত পেটসের সংখ্যা বাড়বে তত তাদের ডিজিজ, তাদের নানা রকম গ্রুমিং, তাদের নানা রকম ওষুধ চিকিৎসার সংখ্যা বাড়বে। তো মানে আমি পার্সোনালি কয়েকটা এখানে ফিল্ডের কথা আজকে বলবো, যেগুলো আমরা এরম একটা ফিল্ড নিয়ে পড়বি, এরম একটা মানসিকতায় এড়িয়ে যাই, কিন্তু এগুলোতে প্রচুর স্কোপ রয়েছে। তার মধ্যে ভেটেরিনারি সায়েন্স, মানে আমি যদি হিউম্যান ডক্টর না হতে পারি, অ্যাটলিস্ট আমি অ্যানিমাল ডক্টর হলাম, এই যে জায়গাটা ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ার কিন্তু একটা ভীষণ বড়, একটা খুব ভালো স্কোপের জায়গা ভেটেরিনারি সায়েন্সে রয়েছে। এছাড়া এগ্রিকালচারাল সায়েন্স এমন একটা সায়েন্সের কোর্স যেটা জেনারেলি পাঞ্জাব, অমৃতসর, চণ্ডীগড় এইসব দিকে, হরিয়ানা এইসব দিকে পড়ানো হতো, কারণ এগ্রিকালচারটা খুব বেশি ওখানে মানে ডেভেলপড। আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গ এই কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো, কিন্তু তার সাথেও এখন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, তারা কিন্তু এগ্রিকালচারাল সায়েন্সের ওপরে জোর দিচ্ছে। এই আর একটা পড়াশুনোর স্ট্রিম সায়েন্স থেকে রয়েছে। এছাড়া যেটা এই মুহূর্তে একদম মানে বুমিং, যেটা নিয়ে আমরা সবাই কথা বলছি, সেটা হচ্ছে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা মাইনিং। তো এই যে মেশিন লার্নিং, রোবোটিক্স, এই কোর্সগুলো কিন্তু ভীষণ রকমভাবে মানে এই মুহূর্তের জন্য মানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ স্টুডেন্টরা কিন্তু পাবে। মানে যাদের ধৈর্যটা একটু কম, খুব অল্প সময়ে সফল হতে চায়, তাদের জন্য আমি এই কোর্সগুলোর কথা বললাম, তুমি আমায় যেমন বললে। আচ্ছা, তো সেক্ষেত্রে গিয়ে মানে একটা বলে রাখি যে মাধ্যমিকের পরে আমাদের কাছে সাধারণত 3টে স্ট্রিম থাকে, বিজ্ঞান, কলা আর বাণিজ্যিক। সেক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 11-12 ক্ষেত্রে আগের তুলনায় বর্তমানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা প্রচণ্ডভাবে কমছে। বেশিরভাগই আপনি যেটা বলছিলেন যে সায়েন্সটাই কি সবাই কিন্তু প্রেফার করছে। সেক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে বা কলা বিভাগেও তো অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, তো সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সেটার প্রতি আগ্রহটা ঠিক কমছে কেন? বা সেটা কি কোনোভাবে আমাদের শিক্ষার যে পদ্ধতি তার প্রথাগত বিষয় নিয়ে কিছু সমস্যার কারণে? একদম, এটা একটা ভীষণ ভালো পয়েন্ট তুমি বলেছো, যে আর্টস এবং কমার্স এই দুটোতে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে, এবং লাস্ট 5 বছরে অ্যালার্মিং রেটে কমেছে। কিন্তু আমি এখানে বলছি যে অ্যালার্মিং রেটে জেনারেল আর্টস কোর্স বা জেনারেল ডিগ্রি কমার্স কোর্স পড়ার স্টুডেন্টের সংখ্যা অ্যালার্মিং রেটে কমেছে। এর প্রথম রিজনটা হচ্ছে এই কোর্সগুলো পড়ে চাকরি পাওয়ার যে
এভিনিউগুলো ছিল, যে দিকগুলো ছিল, সেগুলো সাংঘাতিক রকমভাবে বন্ধ হয়ে গেছে। আর সেকেন্ড, সেগুলো এত টাইম কনজিউমিং, সেগুলোর ওপরে স্টুডেন্টরা আর ধৈর্য ধরে থাকতে পারছে না। তো এই দুটো রিজন কিন্তু যে মারাত্মকভাবে কমে গেছে। এর একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলে একটা ভীষণ লুক্রেটিভ চাকরি ছিল স্কুল সার্ভিস কমিশন, এবং লাস্ট কবে স্কুল সার্ভিস কমিশন হয়েছে আর লাস্ট 2 মাসে আমরা যে জিনিসটা দেখলাম, তারপরে স্টুডেন্টের এই লুক্রেটিভ চাকরিটার প্রতি আস্থা রাখা এবং সময় দেওয়া দুটোই কিন্তু ভীষণ কঠিন। তো এই একটা কারণ, ভীষণ একটা বড় কারণ যে স্টুডেন্টরা এখন আর গতানুগতিক আর্টসের ডিগ্রি কোর্স বা কমার্সের ডিগ্রি কোর্স এগুলো তারা করতে চাইছে না। আচ্ছা, বেশ। এবার একটা বিষয় আসি যে অ্যানুয়াল সার্ভে যে রিপোর্ট, সেখানে বারবার বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু স্কুল ছুটের সংখ্যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কমছে, কিন্তু সেটা খুবই ধীর গতি সম্পন্ন। তো সেক্ষেত্রে স্কুলের যে পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থার যে সমস্ত আমাদের ফাঁক বা গলদগুলো রয়েছে, তো সেখানে কিভাবে এটা প্রাসঙ্গিক, মানে এবার কি, মানে এর ভবিষ্যৎটা ঠিক কী, যদি এইভাবে স্কুল ছুটের সংখ্যা বলা হচ্ছে যে কমছে কিন্তু খুবই ধীর গতিতে কমছে, মানে এটা কেন? স্কুল ছুটের জন্য তো অনেক রকমের সরকার থেকেই বলা যায় বা এবারে রাজ্য সরকার বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে যে স্কুলে আসা, মানে এক প্রকার স্কুলের সঙ্গে ছাত্রছাত্রীদেরকে জুড়ে থাকার জন্য। তো সেক্ষেত্রে স্কুল ছুটের সংখ্যা এটা কেন? এবং কোভিডের পর থেকে আমরা দেখেছি উত্তর এটা বাড়তেই থেকেছে। তো সেক্ষেত্রে এর পরিস্থিতিটা কীরকম? স্কুল ছুটের সংখ্যা বাড়া, যদি মানে বেড়ে যাচ্ছে এটাই ধরি, যে স্কুল ছুটের সংখ্যা ইনক্রিজ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বুঝতে মানে প্রথম যে রিজনটা হচ্ছে যে যারা গভর্নমেন্ট স্কুলগুলোতে স্টুডেন্টদের পাঠাতেন, গভর্নমেন্ট স্কুলের সংখ্যাও কিন্তু কমছে কোনো কারণে, মানে হয়তো একটা স্কুলে একটা স্টুডেন্ট, 4 জন টিচার, এগুলো গভর্নমেন্টেরও আমরা বুঝতে পারি যে গভর্নমেন্টের একটা বার্ডেন, মানে ইনক্রিজ করে, খরচ কস্টিং ইনক্রিজ করে। তো সেক্ষেত্রে স্কুলের সংখ্যা যদি কমে যায় এবং একটা গভর্নমেন্ট স্কুলের জায়গায় যদি প্রাইভেট স্কুল এর সংখ্যা বাড়ে বা প্রাইভেট স্কুলে সেই সমস্ত গার্জিয়ানকে পড়াতে হয়, দেখা যাবে যে প্রাইভেট স্কুলে তাদের পড়ানোর মতো অর্থ সামর্থ্য কিন্তু সেই স্টুডেন্টদের গার্জিয়ানদের নেই। তো এই স্টুডেন্টদের যে অর্থের অভাবটা বা যে দারিদ্রটা রয়েছে, এই একটা কারণ যে স্কুল ছুটের সংখ্যা যে ইনক্রিজ করছে। যদিও হয়তো এটা মানে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স অন্য কথা বলতে পারে, বাট এটা কিন্তু একটা রিয়েল, মানে গ্রাউন্ড চেক থেকে আমি বলছি যে গভর্নমেন্ট স্কুলগুলোতে স্টুডেন্টের সংখ্যা কিন্তু কমছে, প্রাইভেটে যে কমছে তা নয়। এবার ধরো প্রাইভেটে যাদের, যে পেরেন্টসদের তাদের বাচ্চাদের পড়ানোর সামর্থ্য রয়েছে, তাদের বাচ্চারা তো পড়াশুনো করবে, কোনো অসুবিধাই নেই। কিন্তু যে পেরেন্টসদের পড়ানোর সামর্থ্য নেই, তাদের মানে সংখ্যাটা সেইখানে, যে সেই ক্যাটাগরিটার কিন্তু স্কুলে না যাওয়া বা স্কুল থেকে অ্যাডমিশন কাটিয়ে দেওয়া, এই জিনিসগুলো সেই জায়গাটায় কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা গভর্নমেন্টেরও একটু দেখা উচিত। মানে আমি বলবো যে সবটাই প্রাইভেট এর ওপর ডিপেন্ড হলে ভীষণ মুশকিল, কারণ আমাদের রাজ্য এবং আমাদের দেশে অর্থনৈতিক যে পরিকাঠামো এবং যে সার্ভিস স্ট্রাকচার, এটা ভীষণ ভোলাটাইল, এটা মারাত্মক রকম, মানে এটার মধ্যে মারাত্মক রকম একটা মানে ডিসপ্যারিটি রয়েছে। তো এই জায়গাটা কিন্তু গভর্নমেন্টেরও দেখা উচিত। আচ্ছা, এবার বিষয় হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে আমরা যাব, কিছু কিছু স্পেসিফিকভাবে ঠিক থাকে বেশ কয়েক স্টুডেন্টদের মধ্যে, যে আমি নিট দেবো, আমি ডাক্তারিতে যাব, কেউ আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব। এবার হচ্ছে কি একদম সাধারণ যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, পড়াশোনা করে গেছেন, মাধ্যমিক পাশ করেছেন, তারপর হয়তো যে কোনো একটা বিষয় নিয়ে পড়েছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন, এরপরে গিয়ে বিশেষ করে আমি বলছি কলা বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছে, বা তাদের অভিভাবকরাও কোথাও কি হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে এরপর বাচ্চাকে কোন দিকটা নিয়ে পড়ালে খুব সহজে কিছু একটা কাজ বা একটা ভবিষ্যৎ একটা
উজ্জ্বল বলবো না, মানে বলা যেতে পারে, বা ভবিষ্যতে সেটা যেই জায়গায় কিছু একটা গিয়ে ওরা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বিজ্ঞান বলছি না, একদম কলা বিভাগ বা বাণিজ্যিক বিভাগ বা এমনি, এবং একদম সাদামাটা স্তরে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ঠিক কোন দিকটা প্রেফারেবল? হ্যাঁ, এক্ষেত্রে মানে জেনারেল যে ডিগ্রি কলেজগুলো হয়, যেখানে অনার্স ডিগ্রি 3 বছর, এখন 4 বছর হয়ে গেছে নিউ এডুকেশন পলিসিতে, এই কোর্সগুলো তো টাইম, অবভিয়াসলি টাইম টেকিং, এবং এখানে যে অপরচুনিটির যে স্কেলটা, যে পাশ করেই চাকরি পেয়ে যাবে, এটা তো একটু কম হলেও আছে, কম অবভিয়াসলি। তো সেক্ষেত্রে যারা আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিজের স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো যে তারা যদি বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলোকে অপ্ট করে, প্রফেশনাল ইনস্টিটিউশনগুলো থেকে, নর্মাল জেনারেল পড়াশুনোর বাইরে, যেমন হয়তো হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, বা এখন ইভেন এখন এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, ডেটা মাইনিং, বিভিন্ন ডেটা মাইনিং কোর্সেস, ঠিক আছে, সফটওয়্যারের কোর্সেস, এইগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে আর্টস এবং হিউম্যানিটিজের স্টুডেন্টদের জন্য। তো ওরা যদি এই কোর্সগুলোকে অপ্ট করে, আবার এরকমও করতে পারে যে গ্র্যাজুয়েশন করছে, তার সাথে সাথে পাশে এই ধরনের একটা কোর্স করে রাখলে এগুলো ওদের অ্যাড অন হবে। এগুলোকে জেনারেলি কারিকুলামের ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাড অন কোর্স বলি। তো এই অ্যাড অন কোর্সগুলো যদি ওরা করে রাখে, তাহলে কিন্তু ওদের চাকরি পেতে ভীষণ সুবিধে হবে। জার্নালিজম, মাস কমিউনিকেশন, এটাও একটা প্রফেশনাল কোর্স। তো এই ধরনের প্রফেশনাল কোর্স যদি তারা পড়ে, ফ্যাশন ডিজাইনিং হতে পারে, তারপরে ফাইন আর্টসের কিছু ছোট ছোট কোর্স রয়েছে, গ্রাফিক্স ডিজাইনিংয়ের এখন ভীষণ ভালো চাহিদা, প্রফেশনাল ভিডিও এডিটিং, তারপরে হয়তো মিউজিক ডিজাইনিং, সাউন্ড ডিজাইনিং, এই ধরনের কোর্স কিন্তু এই মুহূর্তে রয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এইটাকে তো মানে উপেক্ষা করা যায় না, কারণ এখন একজন ডাক্তারও আমি দেখছি আজকাল, ছোট বাচ্চাদের সে ডাক্তার, কিন্তু সে যে পেশেন্টের ট্রিটমেন্ট করছে সেটাই সে ভিডিও করছে, ভিডিও করে ইউটিউবে দিচ্ছে, অ্যান্ড আর্নিং মোর দ্যান হিজ ওন প্রফেশন। তার যে নিজের প্রফেশন ডক্টরি, সেটার থেকে অনেক বেশি কিন্তু ইউটিউবে তার রেভিনিউ জেনারেট হচ্ছে। তো ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, এই ধরনের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, এইগুলো এখন কোনো উপায় নেই, এখন আর্টস কমার্সের স্টুডেন্টসদেরকে বেশি করে এই কোর্সগুলো কিন্তু শিখতে হবে। এবং শিখতে শিখতে মানে জেনারেল পড়াশোনার সাথে এই কোর্সগুলো যদি সে শেখে, তাহলে তার কেরিয়ার গ্রোথ এবং অপরচুনিটিটা অনেক বেশি ভাস্ট হয়ে যাবে। তারপর আমরা দেখে থাকি যে উচ্চ মাধ্যমিক স্তর বা কলেজ স্তরের স্টুডেন্টদের মধ্যেই হাতে কলমের যে শিক্ষাটা, সেটাকে অনেক সময় পড়াশোনার মধ্যেই দেওয়া হয়, যেমন বিভিন্ন রকমের প্রজেক্ট ওয়ার্ক থাকে, বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট থাকে। তো সেই হাতে কলমের শিক্ষাটা কিভাবে ওদের উচ্চ শিক্ষায় গিয়ে কাজে লাগতে পারে, বা উন্নত এই যে শিক্ষা ব্যবস্থা তার সাথে কতটা প্রাসঙ্গিক এই বিষয়গুলো? হাতে কলমে মানে এনইপি আসার পর থেকে এই হাতে কলমে শিক্ষা, এটার উপরে এনইপি কিন্তু বিভৎস জোর দিয়েছে। মানে আগে হতো কি, এক্সামিনেশন হতো, আমরা একটা কোশ্চেন করতাম, সেট প্যাটার্ন বলা থাকতো ইউনিভার্সিটি থেকে, ওরা আনসার লিখে দিয়ে চলে যেত, তার উপরে আমরা মার্কস ওদেরকে দিতাম যে যেমন লিখেছে। বাট সেইটা কি শুধু বইয়ের যে পেরিফেরি তার মধ্যেই রেস্ট্রিক্টেড ছিল শেখাটা, সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে এসে, এবং আমি তোমার আগের প্রশ্নের যে কোর্সগুলোর উত্তর দিলাম না, যে কোর্সগুলোর নাম বললাম, প্রত্যেকটা কোর্সই এখন এই হাতে কলমে মানে হ্যান্ডস অন স্কিল ট্রেন যেটাকে আমরা বলি, সেই জিনিসটা করার দিকে আমরা জোর দিয়েছি। যেমন আমি স্টুডেন্টকে ইনস্টেড একটা প্যারাগ্রাফ পড়ে আসার থেকে বা একটা চ্যাপ্টার পড়ে আসার থেকে আমি বলি যে এই কাজটা করে নিয়ে আসো, তোমরা এই পার্টিকুলার সাবজেক্টের স্টুডেন্ট, তোমরা এই একটা কাজ আমাকে করে এনে দেখাও, এই ভিডিওটা বানিয়ে এনে দেখাও, বা এই অমুক একটা ভিডিও দিচ্ছি এটাকে এডিট করে দেখাও। তো এইগুলো মানে এখন এই ধরনের পড়াশোনার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওদের উৎসাহ অনেক বেশি,
কারণ বই পড়তে ছেলেমেয়েদের সত্যি কথা আর ভালো লাগে না, ওই দিন চলে গেছে। মানে সত্যি এখন বুকিশ স্টুডেন্ট, বুক ওয়ার্ম, আমরা যেমন ছিলাম বুক ওয়ার্ম, আমরা বই পড়তে সারাদিন আমাদের বইয়ের পিছনে টাইম কেটে যেত। এখন যেহেতু ফোন একটা ইজিলি অ্যাভেলেবল গেজেট, ওরা মোটামুটি এখন তো 2-3 এর বাচ্চারাও ফোন পেয়ে যাচ্ছে, তো ন্যাচারালি ওরা না পড়াটাকে চোখের সামনে দেখতে পাচ্ছে, ভিজুয়ালাইজ করে দেখতে পাচ্ছে। এখন ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে পড়াশুনো। যেমন আমরা আগে ছোটবেলায় একটা পোয়েম পড়তাম, পোয়েমটা মুখস্থ করে খাতায় লিখে দিলাম বা আবৃত্তি করে দিলাম। এখন আমি দেখেছি 2-3 এর বাচ্চাদেরকে বলা হয় পোয়েমটা পড়ে পোয়েমটাকে ভিজুয়ালাইজ করো, ইউ ড্র আ পিকচার আউট অফ দ্য পোয়েম। পোয়েমটাকে একটা সাদা খাতায় বা ড্রয়িং কপিতে ওদেরকে পোয়েমটা পড়ে ও কি বুঝলো সেটা আঁকতে বলা হচ্ছে। that development of imaginary skills is very important for this particular এই ক্রিয়েটিভিটি ফিল্ডটার জন্য, কারণ এখন ক্রিয়েটিভিটিটা এত হাই এন্ড চলে গেছে যে এটা ভীষণ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো পড়াশুনোটা এখন খুব আলাদা হয়ে গেছে, স্টুডেন্টরা সত্যি প্র্যাকটিক্যাল করতে, যদি একদম ইয়েতে বলি অ্যাসাইনমেন্ট বা এইসব না বলি, প্র্যাকটিক্যাল যে কাজ সেটা করতে অনেক বেশি ইন্টারেস্টেড, অনেক বেশি স্পন্টেনিয়াস, ওদের খুব ইন্টারেস্ট প্র্যাকটিক্যাল করাতে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রেই যখন প্র্যাকটিক্যালে বেরুচ্ছে বা প্র্যাকটিক্যালে যে সমস্ত গ্যাজেট নিয়ে, সেগুলো তো একটা খরচা সাপেক্ষ থাকে। যে প্র্যাকটিক্যাল আমি ধরে নিলাম কোনো একটা ডকুমেন্টারি বানাতে হবে বা যে পোস্টটা ওরা পড়েছে তার উপরে কিছু একটা পিকচারাইজ করে সেটা জমা দিতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকের কাছে তো ওই সমস্ত কিছু ডিভাইসগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা বা তার বন্ধু বান্ধবরা বা মানে তারা কোথা থেকে ওই জিনিসটাকে কালেক্ট করে বা নিজেদের মতো গুছিয়ে নিয়ে বিষয়টাকে প্রেজেন্ট করছে? হ্যাঁ, এবার এখানে আমি বলি যে ভিডিও এডিটিং, রেকর্ডিং বা মাস কমিউনিকেশন জার্নালিজমের সাথে যে ধরনের প্র্যাকটিক্যাল যুক্ত থাকে, মোটামুটি ওদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আজকের যুগে ফোনগুলো ওদের সেই কাজটা করে দেয়। ফোনটা এত বড় একটা মানে আশীর্বাদই আমি বলবো, যে এত ভালো একটা আশীর্বাদ যে ওদের ফোনগুলো ওদের সেই কাজটা করে দেয়। কিন্তু এটা তো মাস কমিউনিকেশনের ক্ষেত্রে গেল, অবভিয়াসলি আরও অন্যান্য কোর্স রয়েছে যাদের তো আর ফোন দিয়ে কাজ হয় না। মোটামুটি আমি যা দেখেছি যে বিভিন্ন কলেজের একটা মিনিমাম যে ল্যাবরেটরি সিস্টেম থাকা দরকার যাতে সে তার প্র্যাকটিক্যাল বেসড কোর্সগুলোকে রান করাতে পারবে, সেরকম মিনিমাম ল্যাবরেটরি বেসড ইকুইপমেন্টস ল্যাব তাদের কাছে কিন্তু থাকছে, এবং তারা তাদের স্টুডেন্টকে সেইগুলোকে ইউজ করা শেখাচ্ছে এবং সেগুলো থেকে স্টুডেন্টসরা বেনিফিটেড হচ্ছে। আর এছাড়াও এখন যেহেতু বিভিন্ন ধরনের সফটওয়্যার এসে গেছে, বিভিন্ন ধরনের টেকনোলজি আরও এসে গেছে যেগুলো আমরা ল্যাপটপে, বাড়িতে ল্যাপটপে বা ট্যাবে বা ফোনেও আমরা করতে পারি, সেগুলোও কিন্তু স্টুডেন্টরা ইউজ করছে এবং তারা অনলাইন বিভিন্ন ধরনের, যেমন আগে হতো কি আমরা হয়তো বললাম একটা সার্ভে করো, তাকে একটা কোশ্চেনের শিট বার করতে হতো, মানুষ 50 জন 100 জন মানুষের কাছে যেতে হতো। এখন একটা সুবিধা কি হয়েছে, সেটা আর যেতে হয় না, এখন সব কিছু হয়ে গেছে অনলাইন। অনলাইন সার্ভে ফর্ম, গুগল ফর্ম আছে, ওরা মানে কোনো বাধা নেই। ইন্ডিয়াতে বসে ওদের হয়তো রাশিয়ার কারুর থেকে ওরা ইন্টারভিউ চায়, ফর্মটা ফিল আপ করাতে চায়, জাস্ট একটা কন্ট্যাক্ট তার ইমেলে ফর্মটা পাঠিয়ে দিল এবং ফর্মটা সে ফিল আপ করে তাকে আবার পাঠিয়ে দিল। তো এই ডিজিটাল যে এই আদান প্রদানটা, এটা খুব এখন মানে অন্যান্য পড়াশোনার সঙ্গে যখন মানে এটাকেও তো প্রযুক্তি বলতে পারি, যে এই যে ওদের যে হাতে কলমে শিক্ষা বা অ্যাসাইনমেন্ট যে সমস্ত কিছু, প্রযুক্তিটা ঢুকে গিয়ে ওদের কাছে কিন্তু বিষয়টা আরো সহজ হয়ে গেছে এবং ইন্টারেস্টিংও হয়েছে। একদম ভীষণ ইন্টারেস্টিং হয়েছে, কারণ প্রযুক্তি ওদেরকে সব থেকে বেশি সাহায্য কিসে করছে, চেনা গণ্ডির বাইরে বেরোতে। আজকে ওরা যদি সামান্য একটা ভ্লগই চ্যানেল খোলে বা একটা ফেসবুকে পেজই করে, দেখা যায় যে সেই পেজটা ওদের পরিচিত মানুষগুলোর থেকে বেশি, মানে আমরা অনেক সময় অ্যালগোরিদম চেক করতে গিয়ে দেখি যে ফলোয়ার্স বা লাইকস যারা করে তাদের থেকে বেশি নন ফলোয়ার্স, নন লাইকস যারা আছে তারা হয়তো ওই রিলটা বা ওই ভিডিওটা বেশি দেখছে। তো এই যে পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারার যে একটা সুযোগ, এটা ডিজিটাল কমিউনিকেশন সাংঘাতিকভাবে এই মুহূর্তে স্টুডেন্টদেরকে এবং সর্বাগ্রে সব মানুষজনকে দিয়েছে।
আচ্ছা, এবার একটু অন্যরকম একটু প্রশ্নে আসি, সেটা একদম। হচ্ছে গিয়ে এতদিন ধরে আমরা দেখছি শিক্ষকরা কিন্তু আজও রাস্তায় বসে একমতো, তার সেটা নিয়ে তো মানে বিস্তারিতভাবে আমরা প্রত্যেকেই দেখেছি, দর্শকরাও জানেন যে কি পরিস্থিতি, ঠিক কোথায় গিয়ে বিষয়টা দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বলতে গেলে আজকে স্টুডেন্টরা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা ওই জায়গায় যাবে, তাদের কোথাও গিয়ে কি মানে এখন তো যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের উপরে একটা নিরাপত্তাহীনতা একটা যেটা বলে সেটা রয়েছে, তো কোথাও গিয়ে পরবর্তী প্রজন্মের উপর ওটা কি কোনোভাবে কাজ করছে যে না প্রথাগত শিক্ষার বাইরে একটু অন্য কিছু করে দেখি, একটু অন্য ভাবনা করে দেখি, যদি সেটা আমাদের প্যাশন হয়, সেটাকে যদি আমরা পেশা করতে পারি, সেক্ষেত্রে যদি এক ধাপ আরও এগিয়ে যেতে পারি, সেটা কি মানে আপনিও তো শিক্ষিকা, সেক্ষেত্রে আপনার স্টুডেন্টদের মধ্যে কি কি ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছেন মানে আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে বা যেটা বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি কোর্ট এবং শিক্ষকদের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমি স্বীকার করব যেটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বোথ পার্টে এটা কোথাও একটা সার্বিক ফেলিয়ার। একটা গ্রুপকে তো শুধু দোষ দিয়ে লাভ নেই, এটা বোথ পার্টে একটা সার্বিক ফেলিয়ার হয়েছে। তো সেইগুলো আমি সব সরিয়ে রেখে যদি বলি যে শিক্ষকতা প্রফেশনের এখনও সমান চাহিদা রয়েছে এবং স্টুডেন্টরা একদমই যেন ডিমোরালাইজ না হয় যে না আমরা আর শিক্ষকতাতে যাবই না, এরকমটা যেন না হয়। স্কুল হোক, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, বিভিন্ন ইনস্টিটিউশনাল লেভেলে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কোর্স ডেভেলপমেন্ট, এই জিনিসটাও এখন হচ্ছে যে একজন শিক্ষক সে তার নলেজটাকে পরিচিত গণ্ডির বাইরে বা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের বাইরে ছড়িয়ে দিতে চায়। সে হয়তো ইউটিউবে একটা চ্যানেল করলো বা বিভিন্ন যে প্রাইভেট প্ল্যাটফর্মগুলো রয়েছে অনলাইন এডুকেশন বা কোর্স যারা প্রোভাইড করে, সেখানে তারা বিভিন্ন কোর্স ডেভেলপমেন্ট করলো, হয়তো 40 উইকসের একটা কোর্স বা 50 আওয়ার্সের একটা কোর্স, এভাবে কোর্স ডেভেলপমেন্ট করা যায়। তো শিক্ষার যে অপরচুনিটিটা সেটা বন্ধ হয়নি, সেটার যে মাত্রাটা ছিল সেটা একটু পাল্টে গেছে। আগে শিক্ষক মানেই স্কুলে যাবে সকালবেলা উঠে বা কলেজে যাবে, সেখানে পড়াবে, সেইটা পাল্টে গেছে। এখন একজন শিক্ষক সে রাত্রির 11টা 11:30তেও ক্লাস নিতে পারে বিদেশের কোনো ইউনিভার্সিটির বা বিদেশের কোনো গ্রুপের, কিসের থ্রু? অনলাইনের থ্রু। তো শিক্ষকতার ওই পরিধিটা, চেনা যে পরিধিটা রয়েছে সেইটা একটু পাল্টে গেছে, কিন্তু শিক্ষকতার প্রফেশনের চাহিদা রয়েছে। এবার কেউ যদি ধরুন আসতেই না চায়, শিক্ষক সবার তো ভালো লাগে না, সেক্ষেত্রে তাদের কাছে তো বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সের নাম আমি আগেই বললাম, সেইগুলো তো রয়েছে। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট এক্সামিনেশন এখনও হচ্ছে, বিশেষ করে ইউপিএসসি, WBCS বা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে জবগুলো পোর্টালগুলো ওপেন হয় বা জবের যে ভ্যাকেন্সিগুলো প্রত্যেক বছর বেরোয়, মিসলেনিয়াস সার্ভিসেস রয়েছে, ডিফেন্স রয়েছে, ফরেন্সিক খুব ভালো একটা রয়েছে, এছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন হয়, আর্কিওলজি রয়েছে, এই ধরনের বিভিন্ন কোর্সেসগুলো রয়েছে যাতে স্টুডেন্টরা এখনও যেতে পারে। সেক্ষেত্রে কি তাহলে আমরা প্রথাগত যেভাবে বাংলা, ইংরেজি বা হিস্ট্রি, জিওগ্রাফি এর বাইরে যে সমস্ত আমরা দেখছি যে আর্কিওলজি আপনি যেগুলো বললেন যে এই বিষয়গুলো, এগুলোতে এখনকার ছেলেমেয়েরা কি সেভাবে অতটা এগিয়ে আসছে? মানে একটা হয় না যে অভিভাবকরা মানে বাবা মার কাছে হয়তো ওই সাবজেক্টটা অতটা বেশি জানা নেই, তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা কি করে, ইচ্ছা থাকলেও একটা প্রেফারেন্স থাকে যে বাড়ি থেকে এটা বলছে। একদম, এটা এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছর আমাকে 4 থেকে 5 জন অ্যাভারেজে স্টুডেন্ট এসে বলে কি যে ম্যাম বাড়িতে বলছে যে এই কোর্সটা তো বাড়িতে কেউ জানে না, নাম শোনেনি কোনো দিন। ইভেন এরম হয়েছে গার্জিয়ান এসে বলেছে ভর্তির দিন যে ম্যাম এটা কি কোর্স, আমরা কিছুই জানি না, নামই শুনিনি, আমরা তো এসব নিয়ে পড়াশুনো করিনি। তো তখন আমাদেরকে কিন্তু স্টুডেন্টের সাথে সাথে গার্জিয়ানেরও কাউন্সেল করতে হয়। তখন তাকে আমরা বসিয়ে বলি যে দেখুন এই এভিনিউজগুলো রয়েছে, হয়তো একটা ভিডিও দেখালাম বা হয়তো একটা ডেটাবেস ওনার সামনে তুলে ধরলাম যে এতগুলো চ্যানেল রয়েছে, এতগুলো PR এজেন্সি রয়েছে, অ্যাড এজেন্সি, আমি আমার সাবজেক্টের কথা বলছি, অ্যাড এজেন্সি রয়েছে, এইখানে করলে ওরা এইভাবে জব পেতে পারে, এই অপরচুনিটিস ওদের 3 বা 4 বছরের কোর্সের পরে আসতে পারে। তো গার্জিয়ানের অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। আমি যে কোর্সগুলোর কথা বললাম সেই ধরনের নতুন কোর্সগুলোতে স্টুডেন্টকে ইনভলভ করানোর জন্য।
এক্ষেত্রে আমার টিচার্সদেরকেও তাহলে অনেকটা এগিয়ে আসতে ভীষণ, হচ্ছে। আমি মানে জাস্ট বলতে যাচ্ছিলাম যে টিচার এবং টিচাররা যে ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছে তার একটা বিশাল বড় সামাজিক দায়িত্ব রয়েছে। দায়িত্বটা খুব সহজে করা যায়, যদিও আমি হয়তো খুব সহজে এখানে বলে দিচ্ছি। আমি যদি কলেজে করতে যাই দেখা যাবে যে এটা করতে আমার বেশ মানে টাইম লাগছে, বা আমাকে হয়তো বেশ এটার পিছনে টাফ দিতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে। ছোট্ট আমি করে বলি যে একটা ইনস্টিটিউশন তার 5 কিলোমিটারের মধ্যে যদি 3টে স্কুল থাকে, বিশেষ করে 11-12 স্কুল বা 10 স্কুল, তো সেই স্কুলের গার্জিয়ানদের কাছে ইদার কলেজের টিচারদের চলে যাওয়া বা নিজের কলেজে 50-60 জন বা 100-150 জন যতটা ক্যাপাসিটি সম্ভব কলেজে গার্জিয়ানকে এবং স্টুডেন্টকে নিয়ে আসা। নতুন নতুন যে কোর্সগুলো করলে স্টুডেন্টের ভালো হবে, যেগুলো সম্পর্কে গার্জিয়ানরা একদম জানে না, সেই কোর্সগুলো সম্পর্কে তাদেরকে বোঝানো, পড়ানো, তাদের কি চাকরি রয়েছে, কি করলে ওই চাকরিটা সে পেতে পারে, নিজেকে কিভাবে গ্রুম করবে। আজকে এই কর্পোরেট যুগে গ্রুমিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট। তো কি করে নিজেকে গ্রুম করবে, এগুলো গার্জিয়ানকে বোঝানোটা ভীষণ জরুরি। এবং এটা আমার মনে হয় যে একজন মানে একজন অধ্যাপিকা বা একজন শিক্ষক হিসেবে আমাদের যেমন দায়িত্ব, সেরকম বিভিন্ন যে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইনস্টিটিউশনগুলো রয়েছে, এগুলো তাদেরও একটা বিশাল বড় দায়িত্ব যে গার্জিয়ানের মধ্যে থেকে ওই অ্যাওয়ারনেসটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে তোলা। এবং আরেকটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে কি এখানে দেখি যে সমস্ত ছেলেমেয়েরা হয়তো পড়াশোনা করেছেন বা একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিংটাই যদি ধরে নিই, তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন দীর্ঘদিন ধরে একটা বিষয়ের উপর। এবার ইঞ্জিনিয়ারিংয়েরও তো বিভিন্ন রকমের ভাগ রয়েছে, সফটওয়্যার বা বিভিন্ন রকম বলতে পারি। তো উচ্চশিক্ষার কোথাও গিয়ে মানে ওরা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। মানে এ রাজ্যের কর্মক্ষেত্র বা মানে কাজের যে সমস্ত অপরচুনিটি, সেটা কোথাও গিয়ে কমে যাচ্ছে, নাকি এর প্রভাব কি পরবর্তী প্রজন্মের উপর পড়ছে? সেক্ষেত্রে এখন মানে এই ম্যাক্সিমাম বিগত কয়েক বছরে দেখি যে একটা ট্রেন্ড হয়েছে উচ্চ মাধ্যমিক পরে তারপরে কি বাইরের রাজ্য থেকে পড়াশোনা করা। বাইরে মানে একটা ছাত্রছাত্রীদের মধ্যে থাকছে যে এখানের থেকে আরেকটু বেটার অপরচুনিটি। মানে এটা কেন হলো? বাংলাতে যেখানে বারবার বলা হতো বাংলাকে রোল মডেল ধরা হতো শিক্ষাক্ষেত্রে বিশেষ করে, সেক্ষেত্রে গিয়ে কোথাও দেখা যাচ্ছে এই রাজ্যেও পড়াশোনা করে গিয়ে বাইরের রাজ্যে ছেলেমেয়েরা গিয়ে কাজ করছে। এখানে হয়তো তারা যতটা মানে অ্যাফোর্ডেবল যে টাকাটা আর্ন করার কথা সেটা হয়তো পাচ্ছে না। তো সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের এটা কি কোনো প্রভাব পড়তে পারে, মানে পড়ছে? হ্যাঁ, এটাকে মানে খুব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ব্রেন ড্রেন বলে। একটা সময় এটা সাংঘাতিকভাবে হতো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আফটার বিকামিং আইটি ইঞ্জিনিয়ার বা সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ইন্ডিয়া থেকে মানে কয়েক হাজার, একটা সময় সংখ্যাটা লাখে চলে গেছিল, যে বছরের পর বছর তারা আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, নেদারল্যান্ডসে, এই ধরনের ইউকেতে, এই ধরনের কান্ট্রিগুলোতে তারা চলে যেত। এখন সেটা আমরা দেখছি ট্রেন্ডটা হয়তো অ্যাব্রড হচ্ছে না, কিন্তু নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। বিশেষ করে ট্রেন্ডটা কেমন, ইস্টার্ন ইন্ডিয়া থেকে ওয়েস্টার্ন এবং নর্দার্ন ইন্ডিয়া, মেন আর সাদার্ন ইন্ডিয়া মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, আবার ওইদিকে দিল্লি, গুরগাঁও, নয়ডা, এই একটা চাঙ্ক তৈরি হয়েছে ওই চাকরির খোঁজে যাওয়ার জন্য। আমি এখানে ওই মানে লেবার শ্রেণী বাদ দিয়ে দিচ্ছি, আমি ওটা নিয়ে আলোচনায় আসছি না, ওটা আমাদের আজকের আলোচনা হয়তো নয়। তো আমি যারা গ্র্যাজুয়েট মানে ইঞ্জিনিয়ারিং করেছে, বিটেক, এমটেক করছে, তারপরে তাদের বলছি। তো আসলে বিষয়টা কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার থেকে বেশি আমার বিটেক রয়েছে। তারা আর 1 বছর 2 বছর বসে না থেকে অবভিয়াসলি সে যদি ইন্ডিয়ার ভেতরে মুম্বাইতে, পুনেতে, দিল্লিতে বা গুরগাঁও, নয়ডাতে পায়, তো তাহলে তারা সেখানে চলে যাচ্ছে। এবং সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ঠিকই, এটা কোথাও ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচারেই তাহলে মানে কোথাও একটা ছোট্ট গ্যাপ রয়েছে, যে আমরা আমাদের এখানকার স্টুডেন্টরা যারা এখানকার কলেজে পড়াশুনো করলো, এখান থেকে ডিগ্রি অর্জন করলো, তাদেরকে আমরা আমাদের রাজ্যে রেখে আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না। এই একটা সমস্যা কিন্তু
রয়েছে। এখনকার যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে যারা হয়তো গিয়ে কলেজ স্তরের পড়াশোনা শেষ করেছে, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজ স্তরের পড়াশোনা শেষ করার পরে উচ্চশিক্ষা বলতে আমরা যেটা বলি যে মাস্টার্স লেভেলের যে পড়াশোনা, সেটা না গিয়ে আবার হয়তো একটু অন্য দিকে পড়াশোনা করার চেষ্টা করছে, বা অন্য মানে তাদের যেটা প্যাশনের, আপনি যেমন বলছিলেন যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং হোক বা এআই যেগুলো হোক, সেগুলো এই মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই দিকের যে পড়াশোনাগুলো রয়েছে বা এই দিকে যে সমস্ত কোর্স ট্রেনিংগুলো রয়েছে সেগুলো করেও তো অ্যাকচুয়ালি কি আমাদের রাজ্যের বাইরেই চলে যেতে হচ্ছে, নাকি আমাদের রাজ্যে মোটামুটি এর একটা বেস অফ জব যেটাকে বলা যায় সেটা রয়েছে, মানে একটা অপরচুনিটি পাবে যে মোটামুটি বাড়ি থেকে বাবা মাকে দেখে কাজটা করা যায়? এই যে এই গ্রোথটা, এই যে নতুন নতুন যে ফিল্ডগুলোর কথা আমি বললাম, সেই নতুন নতুন ফিল্ডে চাকরির যে অপরচুনিটিটার যে কি বলবো সংখ্যাটা না এখন ভীষণ কম। আবার এই নতুন কোর্সগুলো পড়ার সংখ্যার স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু কম। তো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যদি সে হয় কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি আচ্ছা তোমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি বা তুমি অমুক জায়গায় থাকো, স্যালারি একটু কোম্পানিও কম্প্রোমাইজ করার চেষ্টা করে। তো এই একটা জায়গা কিন্তু অনেক সময় হয়ে যায়। আজকে স্যালারি কম্প্রোমাইজ যদি কোম্পানি করতে বাধ্য করে একজন ক্যান্ডিডেটকে, সে যদি সেম যোগ্যতায় সেম ইন্টারভিউ দিয়ে অন্য একটা কোম্পানিতে অন্য রাজ্যে বেটার স্যালারি পায় এবং সে দেখে যে তার সেই স্যালারিটা পেলে অবভিয়াসলি তার ডেভেলপমেন্টে, হলিস্টিক ডেভেলপমেন্টে তাকে হেল্প করবে, তখন তো ক্যান্ডিডেট চলেই যায়। আবার অনেক ক্যান্ডিডেট কিন্তু এমন আছে যারা একটা হিসেব করে নেয় যে না, বাড়িতে থাকা, বাড়ির ছত্রছায়া, বাবা মা, অবভিয়াসলি নিজের বাড়িতে থাকলে কস্ট অফ লিভিং কম, এটা আমরা সবাই চাকরি করতে করতে বুঝেছি। তো সেই কস্ট অফ লিভিংটা অনেকে ওই ক্যালকুলেশনটা যদি করে, আমি এরকম প্রচুর পরিচিত বা মানুষ বা স্টুডেন্ট আমি দেখছি যারা কিন্তু ওই ক্যালকুলেশনটা করছে এবং করে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থেকে চাকরি করার মানে অপরচুনিটিগুলো খুঁজছে। আর একটা এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, যেটা এই কোভিডের টাইম থেকে আমরা এই জবের অপরচুনিটিটা দেখছি, দ্যাট ইজ ওয়ার্ক ফ্রম হোম, ফ্রিল্যান্সিং বা রিমোট জব। এই তিনটে টার্ম এখন যখনই ভ্যাকেন্সি আসে না, খুব কম আগেই দেখে নি কি লিখছে, আচ্ছা WFH লিখছে না রিমোট লিখছে না ফ্রিল্যান্সিং লিখছে। মেজর স্টুডেন্টরা বলছে যে ও তাহলে এটা ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে করতে পারবো, রিমোট জব মানে আমি যেখানে খুশি থেকে করতে পারবো, তাহলে তো খুব ভালো, এই অপরচুনিটিটাকে আমরা নেব। তো এইটা তো কোভিডের আগে ছিল না, আমরা ঘরে বসে কাজ করা যায়, এইটা কোভিডের ঘরে বসে ক্লাস নেওয়া যায়, এগুলো আমরা কোভিডের আগে বুঝতে পারিনি। কোভিড আমাদের এটা একটা নতুন কিছু অবদান দিয়ে গেছে। তো এই নতুন ওয়ার্ক মোডটা, এই যে তিনটের নাম আমি বললাম, একই জিনিস জাস্ট তিনটে আলাদা আলাদা নাম, একটু টেকনিক্যাল ডিফারেন্সেস ছোট কিছু রয়েছে। তো এই যে এই ওয়ার্ক মোডটা, এটা এখন স্টুডেন্টরা মারাত্মকভাবে নিচ্ছে, মানে ওদের কাছে এই ওয়ার্ক মোডটা খুব ইন্টারেস্টিং। তার প্রথম কারণ বাড়ি থেকে আলাদা হতে হচ্ছে না, সেকেন্ড ওরা খুব ফ্রিলি কাজ করতে পারছে। ওদের মনে হলো যে আমি আজকে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করব, একদিন মনে হলো আজকে আমি মাত্র 2 ঘন্টা কাজ করব, ও কিন্তু সেদিন 2 ঘন্টাই কাজ করবে। এই যে ফ্রিডমটা কাজ করার, এইটা সাংঘাতিকভাবে বেড়েছে এবং ক্রিয়েটিভ ফিল্ড যেগুলো আছে তাতে ফ্রিডম খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি যেটা বললেন যে হয়তো কি আমাদের রাজ্যের থেকে বাইরের রাজ্যে স্যালারি অপরচুনিটি বা আর্ন যে সমস্ত সুযোগ সুবিধা সেটা বেশি পাচ্ছে, তাহলে কেন ছাত্রছাত্রীরা বা জব যারা খুঁজছে তারা কেন বাইরে যাবে না? সেক্ষেত্রে আমাদের এখানে যেটা হয় বা আমাদের রাজ্যে যেটা হয় যে ওয়েস্ট বেঙ্গলের আপনি যেমন বলছিলেন, তো তাহলে ঠিক আছে স্যালারিতে একটা কম্প্রোমাইজ করা যায়, সেক্ষেত্রে কি কাজের গুণগত মান দেখে বা মানে মেরিটোরিয়াল সে বিষয়টা কি কোনো কাজে লাগে না? মানে একই মানুষ সে পশ্চিমবঙ্গে থাকলে বা আমাদের রাজ্যে থাকলে তার যে বেস্টটা দিয়ে কাজ করবে, অবশ্যই সে বাইরের রাজ্যে বা যে কোম্পানিতেই করুক সেখানেও তো তার বেস্টটা দিয়েই চেষ্টা করবে। সেক্ষেত্রে যখন কম্প্রোমাইজটা নিজের রাজ্যে স্যালারির সাথে বা আর্ন যে সমস্ত অপরচুনিটির সাথে হচ্ছে, সেটাও কি কোথাও গিয়ে মনে হয় না মানে রাজ্যের তরফ থেকে যে রাজ্যে যে সমস্ত শিক্ষার্থীরা এতদিন থেকে পড়াশোনা করলেন বা করলেন, তারপরে তারা বাইরে চলে যাচ্ছে, সেটা কি একটা কারণ হতে পারে? এই যে স্যালারি স্ট্রাকচারটা, এটা খুব ভালো প্রশ্ন। যে আজকে একই ডেজিগনেশন, সেটার জন্য একটা ভ্যাকেন্সি বেরোলো কলকাতায়,
সেম ভ্যাকেন্সি বেরোলো মুম্বাইতে, সেম ভ্যাকেন্সি বেরোলো হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে, কিন্তু দেখা গেল যে 3টে জায়গার 3টে আলাদা আলাদা পে স্কেল। এটা কেন হয় আমাদের প্রথম বুঝতে হবে। এটা কিন্তু হয় প্রত্যেকটা শহরের একটা করে ক্যাটাগরি আছে, কোনোটা মেট্রোপলিটন, কোনোটা ক্যাটাগরি এ, কোনোটা ক্যাটাগরি বি, এরকম টাইপের। সেই শহরের ইকোনমিক একটা স্ট্রাকচার আছে যেটা প্রুভেবল, এবং প্রত্যেক বছর যার একটা রিপোর্ট আসে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন ধরনের প্রাইভেট অর্গানাইজেশনের থেকে, এবং এক একটা শহরে থাকার এক একটা কস্ট অফ লিভিং হয়। জেনারেলি আমি গভর্নমেন্টে যাচ্ছি না, এটা গভর্নমেন্টে হয় না, গভর্নমেন্টে একটা স্টেডি স্যালারি সব জায়গায় দেওয়া হয়, কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কি করে, কারণ এই কস্ট অফ লিভিং, কোম্পানির ক্রস কাটিং, কোম্পানির কস্টিং, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট, এইগুলোকে ওরা একটা ক্যালকুলেট করে কিন্তু দে ডিসাইড যে আমি কোন শহরে আমার ক্যান্ডিডেটকে কত টাকা আমি স্যালারি দেব। হতেই পারে যে সেটা তার সেমি ডেজিগনেশন হচ্ছে, বাট স্যালারি কিন্তু ডিফারেন্সিয়েট করে এই 3-4টে পয়েন্টের ওপরে। তো এবার অবভিয়াসলি যে স্টুডেন্ট বা যে ক্যান্ডিডেট রয়েছে, এটা তার সম্পূর্ণ স্বাধীনতা যে সে তার চাকরিটাকে কোন পার্সপেক্টিভ থেকে দেখবে এবং দেখে সে কোন জায়গাটাকে নেবে। আবার থাকে কি হয়তো সে শুধু মুম্বাইতেই পেলো ওপেনিং, তার তো আর কোনো অপরচুনিটি নেই, তাকে সেখানেই যেতে হবে, সে তো আর চাকরিটা ছেড়ে ঘরে বসে থাকবে না। তো কস্ট অফ লিভিং এক একটা শহরে এবং শহরের ক্যাটাগরির ওপরে কিন্তু স্যালারি প্রাইভেটে ভীষণ রকম ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে দেখি যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং পড়তে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল দেখা যাচ্ছে যারা প্রাইভেট থেকে, আমি গভর্নমেন্টটা বাদ দিলাম, যারা প্রাইভেট থেকে নার্সিং করছে মোস্ট প্রবাবলি তারা সাউথের দিকে চলে যাচ্ছে, ওখান থেকে পড়াশোনা করছে এবং ওখানেই চাকরি করছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমারও অনেক পরিচিতরা রয়েছেন যারা তো সাউথের থেকে এসে এ রাজ্যে যখন কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু তারা ওই যে সরকারি মানে গভর্নমেন্ট জবের জন্য যে সমস্ত পরীক্ষা সেই ওরিয়েন্টেড, মানে সরকারি নার্সিং বলুন বা হেলথের যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে, সেখানে গিয়ে করতে গেলে তাদের একটা বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে। কারণ কি, তারা অন্য স্টেট থেকে পড়াশোনা করে এসছে। সেক্ষেত্রে দেখতে গেলে অন্যান্য স্টেটে কিন্তু এই সমস্যাটা সেই রাজ্যে মানে সেই রাজ্য সরকারের মধ্যে থাকে না। আমাদের রাজ্য সরকারেও কি তাহলে কোথাও গিয়ে প্রয়োজন আরেকটু যত্নশীল হওয়া এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, যদি এরম সমস্যা হয় যে অন্য রাজ্য থেকে পড়াশুনো করে এসে আমার মানে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে অসুবিধে হচ্ছে বা কোথাও একটা ওই অ্যাটমসফিয়ারটাকে তারা ম্যাচ আপ করতে পারছে না বা অ্যাটমসফিয়ারটা একটা প্রবলেম হচ্ছে, তাহলে আমার তো অবভিয়াসলি মনে হয় যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যে যে প্রাইভেট এবং সরকারি যে সংস্থাগুলো রয়েছে যারা বিভিন্ন চাকরির অপরচুনিটি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, হোটেল হোক, হসপিটাল হোক, ল ফার্ম হোক বা কোনো সিএ ফার্ম, এই ধরনের, তাদেরকে ব্যাপারটা দেখা উচিত এবং এই বিষয়টা নিয়ে আলোচনায় বসা উচিত যে সমস্যাটা ঠিক কোথায়, তাদের কি সমস্যা হচ্ছে সেটাও যেমন শোনা উচিত, আবার তাদের পক্ষটাও অপর পক্ষ বোঝানো উচিত। এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা দরকার। কারণ শুধুমাত্র একজন ক্যান্ডিডেট অন্য একটি রাজ্যে পড়াশুনো করেছে এটা কোনো সমস্যার কারণই হতে পারে না। পড়াশুনো তো আমি ইন্ডিয়া কেন, আমি তো ফরেনে গিয়েও পড়াশুনো করে আসতে পারি একেবারে, মানে সেটাই এসে আমার মনে হলো যে আমি ইন্ডিয়াতে সার্ভ করব, আমি আমার রাজ্যে সার্ভ করব, আমি সেখানে চাকরি করতে আমার রাইট, মানে আমাদের তো সংবিধানেই রয়েছে যে আমি আমার দেশের মধ্যে যে কোনো জায়গায় আমি চাকরি করতে পারি। কিছু স্পর্শকাতর অঞ্চল রয়েছে, সেগুলোর নাম নাই বা বললাম, সেগুলো বাদ দিয়ে আমি বলছি যে আমার তো এটা সংবিধানে আমার রাইটে রয়েছে, আমার অধিকারে রয়েছে। সেক্ষেত্রেও কি ওই একটাই সমস্যা, আমি যতদূর আমার পরিচিত মহলে যেগুলো জেনেছি, যে ওই একটাই প্রবলেম হচ্ছে যে অপরচুনিটি, মানে আর্নের যে অপরচুনিটি, মানে ওরা ওদের বক্তব্য বা যে সমস্ত এই মানুষদের কথা বলছি, তারা হয়তো বাইরের স্টেটে গিয়ে একটা যে অ্যামাউন্টটা আর্ন করেন, এখানে এসে তাদেরকে একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে, কারণ ওরা নিউ কামার হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা যে ইনস্টিটিউট থেকে বা যে হসপিটাল
থেকে পড়াশোনা করেছেন সেখানে ওরা একটা ভালো মতো পে স্কেলে চাকরি করছেন। তো অনেক সময় কি হয় যে বন্ধু বান্ধবদের কাছে শুনেছি যে এখানে থেকে মানে পড়াশোনার জন্য ওখানে গিয়েছিলাম, কিন্তু এবার তো কাজটা তো আমরা আমার নিজের জায়গা থেকে করতে চাই, নিজের রাজ্য থেকেই করতে চাই। তো সেক্ষেত্রে রাজ্য সরকার এবং অন্যান্য জায়গায় দেখি যে যারা হয়তো আমাদের রাজ্যে যে সমস্ত সাউথের যে সমস্ত মহিলারা আমাদের এখানে নার্সিং করেছেন তাদেরকে আমি দেখেছি যে তারা এখান থেকে নিজেদের স্টেটে যাচ্ছেন জাস্ট বিকজ অফ তাদের স্টেট কিন্তু তাদেরকে একটা ভালো মতো জায়গা দিচ্ছে, সরকারিভাবে দিচ্ছে। আমাদের স্টেট কেন সেটা তাহলে দিতে পারছে না? মানে সেক্ষেত্রে গিয়ে সরকারের খামতি বা আমাদের রাজ্য সরকার কি মনে হয় যে কোথায় গিয়ে একটা সমাধান মিলতে পারে? হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি। প্রথম যেটা তুমি একদম প্রশ্নটার প্রথম দিকে বললে না, ওই জায়গাটা যে নিউ কামার হয়ে যাচ্ছে। দেখো, সাপোজ একজন কেউ কোর্স করলো, ফর এক্সাম্পল মুম্বাই থেকে একটা কোর্স করেছে, সে সেখানে কোর্সটা শেষ করে 4 বছর চাকরি করেছে, সে এবার ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরি পেলো, সে সেটার জন্য অ্যাপ্লাই করে সে ফিরে আসতে চাইছে, বা সে এমনি ফিরে আসতে চাইছে না, সে অপরচুনিটিটা পেয়েছে তাই সে জবটা করতে আসে। তাহলে তার সিভিতে কিন্তু সে 4 বছরের এক্সপিরিয়েন্সটি হবে। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরি করেছি বলে আমি ওয়েস্ট বেঙ্গলে যখন আসবো আমি আবার ফ্রেশার্স বা নিউ কামার হয়ে যাব, এমনটা হয় না, এমনটা হওয়া কিন্তু সম্ভব নয়। এবার যদি এরকমটা কোথাও হচ্ছে তাহলে সেটা অন্যায়ভাবে কোনো অর্গানাইজেশন, কোনো সরকার কারুর 4 বছর 3 বছর 2 বছরের যে অভিজ্ঞতা রয়েছে চাকরির, সেটাকে সে ডিনাই করে দিতে পারে না, রিজেক্ট করতে পারে না। সে হয়তো বলতে পারে যে হ্যাঁ, আপনি তো সফটওয়্যারে 4 বছর কাজ করেছেন, আপনি এখানে একজন টিচিং পোস্টে অ্যাপ্লাই করতে এসেছেন, তার মানে আপনার এক্সপিরিয়েন্সটা সফটওয়্যারে টিচিংয়ে 0 হতে পারে, কিন্তু সে পুরোটাই নিউ কামার বা ফ্রেশার্স হিসেবে তাকে রিকগনাইজ করা হচ্ছে। এটা কিন্তু অন্যায়। এরম যদি হয় তাহলে আমার মনে হয় কেন্দ্র সরকার, রাজ্য সরকার, অর্গানাইজেশনগুলো, ইনস্টিটিউশনগুলোর এটার মধ্যে হস্তক্ষেপ করা উচিত। কোনো পার্টিকুলার অর্গানাইজেশন যদি এমন করে বা এরকম তাদের স্ট্রাকচারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লিখে রাখে, তাহলে সেটা তো ঠিক নয়। এক্ষেত্রে এটা সরকারের দেখা উচিত যে এরকম কিছু সমস্যা হচ্ছে কিনা। না হলে যেটা হবে যে আমরা বারবার আমাদের ওয়ার্কফোর্সকে কিন্তু রিইউজ করতে থাকবো। ও 4 বছর একটা কাজ শিখে এলো, তার কোনো অভিজ্ঞতাই সে আর এখানে পাচ্ছে না। তো এই জিনিসটা একদমই এটা অন্যায়, এটা হওয়াই উচিত নয়। আর বলি যে যেখানে এই যে নতুন কোর্সগুলোর কথা আপনি বললেন, বিভিন্ন রকমের যে সমস্ত ভোকেশনাল হোক বা আপনি বলছিলেন পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা এগুলো শিখতে পারে, সেক্ষেত্রে মানে অভিভাবকদের ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে অনেক সময় অভিভাবকরা হয় না যে পড়াশোনা করছিস, পড়াশোনাটাই মন দিয়ে কর, অন্যদিকে কেন যাচ্ছিস, বা এই কোর্সটা করার এখনই কি দরকার, যেটা করছিস যদি অনার্স পেপারের পড়াশোনা থাকে তাহলে তো আরও বেশি দেখি বাবা মায়েরা চাপ দেয় যে ওই পেপারটা আর খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে, ওটার কিন্তু মার্কস একটা ভ্যারি করবে তোমার পরবর্তীতে। সেক্ষেত্রে দেখা যায় যে সেই স্টুডেন্টের হয়তো একটু টেকনিক্যালে ইন্টারেস্ট রয়েছে, সে হয়তো পাশাপাশি সেটাও শিখতে চায়, সেক্ষেত্রে বাবা মাদের প্রতি আপনি কি বার্তা দেবেন? বাবা মায়েদের এই মাইন্ডসেটটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি বারবার বলি যে পেরেন্টসরা একটা স্টুডেন্টের একদম মোল্ডিং টাইম থেকে থাকে। পেরেন্টস যত বেশি ওপেন মাইন্ডেড হবে, পেরেন্টস তার বাচ্চাকে যতটা ছেড়ে দেবে, লার্নিং একটা ওপেন জিনিস, যেখানে সব জায়গায় লার্নিং সম্ভব, তো যত বেশি ছেড়ে দেবে, যত বেশি শিখতে সাহায্য করবে, ততই কিন্তু পেরেন্টসদের জন্য ভালো এবং স্টুডেন্টটা ঠিকঠাকভাবে নার্চার হবে। এবং এটা না আমার মনে হয় শুধু একটা ক্লাস মানে গ্র্যাজুয়েশনের বাবা মাকে বুঝিয়ে লাভ নেই। এটা যখন স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হচ্ছে, যদি প্রাইভেট স্কুল হয় তাহলে প্রাইভেট স্কুল, যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট স্কুলে তো আরও বেশি দরকার। প্রাইভেট স্কুলের পেরেন্টস আর মোর মানে ফ্লেক্সিবল, দে আর ভেরি ফ্লেক্সিবল। আজকাল দেখছো ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মায়েরা ইউটিউবে নানা রকম পোয়েট্রির একটা চ্যানেল করিয়ে দিচ্ছে, কুকিং চ্যানেল করে দিচ্ছে, আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল করে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের এই মানে গভর্নমেন্ট স্কুলের বাবা মায়েদের মধ্যে এখনও ওই রিজিডিটিটা আছে। এইটা ছেড়ে বেরোতে হবে এবং এটার জন্য আমি একই কথা বলবো যে স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন এনজিও
বিভিন্ন যারা সামাজিক দায়বদ্ধতা রেখে কাজ করে এরকম প্রতিষ্ঠান, তাদেরকে এগিয়ে আসতে হবে। গার্জিয়ানকে বোঝাতেই হবে যে দেখুন আপনার স্টুডেন্টকে, বাচ্চাকে আটকে রেখে বা এটাই খালি পড়বি, ওটা পড়বি না, ওটা পড়বি তো এটা পড়বি না, এই ধরনের বিভাজনগুলো গার্জিয়ানদের কিন্তু করানো যাবে না। এতে ওদের জন্য চাকরি পাওয়া, লাইফে এস্টাবলিশ হওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে। এমনি পরিস্থিতি ভীষণ কঠিন হয়ে গেছে। আমরা এমনি একটা সাংঘাতিক মানে লার্জেস্ট পপুলেশনের কান্ট্রিতে বসবাস করছি, এখানে চাকরি পাওয়া এমনি কঠিন। আর গার্জিয়ানরা যদি এইভাবে বাচ্চাদেরকে মানে আটকে রাখে, আগলে রাখে বা সবে ওই না 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 বা বাধা দেওয়া, এই কমন জিনিসগুলো আর করা যাবে না। সময় নেই, এগুলো করার আর সময় নেই, একদম সময় নেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার একদম স্পেসিফিকভাবে হ্যাঁ এবং না একটা উত্তর দিলেই হবে যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে প্রথাগত শিক্ষা নাকি প্রযুক্তি, কোনটা বেশি, মানে আপনি কোনটাকে বেশি অ্যাপ্রুভ করছেন? আমি প্রযুক্তিগত শিক্ষাকে অ্যাপ্রুভ করছি একেবারেই। তা বলে কিন্তু প্রথাগত শিক্ষা একেবারেই ভীষণ দরকার, তার সঙ্গে সঙ্গে প্রযুক্তি চলতে থাকুক অবশ্যই। এই আলোচনা তো চলতেই থাকবে, শিক্ষাগত বিষয় নিয়ে আমরা আবার আসবো অন্য একদিন আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকে ম্যাডাম যেটি বললেন যে অবশ্যই করে বাবা মা কিন্তু খোলামেলা হন, বাচ্চাদের সাথে আরও বেশি করে কথা বলুন, তারা কি চাইছেন সেই অনুযায়ী তাদের পড়াশোনা করার স্বাধীনতা দিন। আজকের মতো অনলাইন এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সকলে ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আজকে এখানে শেষ করলাম, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।